রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। গাজা সিটি দখলে ইসরায়েলের চূড়ান্ত অভিযান শুরু। গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান তারেক রহমানের। পিআর ও জুলাই সনদের বিরোধিতা করা ভারত আওয়ামী লীগের এজেন্ডা। লিবিয়ার উপকূলে শরণার্থী বোঝাই নৌকায় অগ্নিকাণ্ডে 50 জন নিহত এবং 17 বিয়ে করা বরিশালের সেই বন কর্মকর্তা আবারও বরখাস্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই দেশে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারাবদ্ধ। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এ সময় ডক্টর ইউনূস এসব কথা বলেন। ডক্টর ইউনূস জর্জিয়েভাকে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন। IMF এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেছেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তার নিজেরই। অধ্যাপক ইউনূস জানান, তার সরকার এরই মধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগ ভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে। অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে IMF প্রধান বলেন, আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি। তিনি নিউ ইয়র্কে গত বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের সময় জর্জিয়েভার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেন এবং বলেন, সেই সাক্ষাৎ বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পুনরায় আশ্বস্ত করেন যে আগামী ফেব্রুয়ারি রমজান মাসের আগে নির্ধারিত সময়ে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও স্পষ্ট করেন, নির্বাচন শেষে তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন। এদিকে ফিলিস্তিনের গাজা সিটি দখলের লক্ষ্যে বিমান হামলার পাশাপাশি স্থলাভিযান জোরদার করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার গাজা সিটিতে স্থলাভিযানের চূড়ান্ত পর্যায়ে শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। স্থলাভিযানের বিষয়ে প্রাথমিকভাবে খুব কম তথ্য দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে তারা জানিয়েছে তাদের সেনারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো ভেঙে ফেলা শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, গাজা জ্বলছে। তিনি বলেন, ইসরায়েলের সেনারা হামাসের অবকাঠামোতে কঠোর আঘাত করছে এবং জিম্মিদের মুক্তি এবং হামাসের পরাজয় নিশ্চিত করতে সাহসিকতার সাথে লড়াই করছে। গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন, গত 2 দিনে শহরে বোমাবর্ষণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড বিস্ফোরণে কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উপকূলে বোমাবর্ষণে ট্যাঙ্ক ও বিমানের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। অন্যদিকে জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, গাজায় ফিলিস্তিনিদের নির্মূল করার লক্ষ্যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আর এতে উস্কানি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের 72 পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশিত হয় মঙ্গলবার। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী 5টি গণহত্যামূলক কাজের মধ্যে 4টি করেছে ইসরায়েল। তদন্ত প্রতিবেদন অনুসারে এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের হত্যা, ফিলিস্তিনিদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং প্রজনন রোধ করা। গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, 1948 সালের কনভেনশনে গণহত্যাকে একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও লিখেছেন, জাতিসংঘের একটি নতুন কমিশনের প্রতিবেদনে বিস্তারিত এবং সরাসরি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই অপরাধের জন্য ইসরায়েলই দায়ী। তিনি আরও লিখেছেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং মানবিক নৈতিকতায় নিহিত প্রকৃত পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বকে এখনই তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনিদের অস্তিত্বই যখন ঝুঁকির মুখে থাকে তখন আমরা আর বসে থাকতে পারি না বলেও উল্লেখ করেন তিনি। পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত আওয়ামী লীগের এজেন্ডা। দৈনিক ইনকিলাবে প্রকাশিত ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামাত এই শিরোনামের প্রতিবেদনকে
উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতা ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন। অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, ডাক্তার জাহিদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থ রক্ষাই করেছেন। তিনি দাবি করেন, পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হলো আধুনিক বিশ্বের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে প্রায় 91টি দেশে এটি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম ওলামা, রাজনৈতিক নেতা এবং ছাত্র সমাজের বৃহৎ অংশ এই ব্যবস্থাকে সমর্থন করেছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয় এবং গণতন্ত্র মজবুত ভিত্তি না পায়। জামায়াতের মতে জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ভারত আওয়ামী লীগের কৌশলের অংশ বলে দাবি করা হয় বিবৃতিতে। বর্তমানে জামাত সহ 25টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তাদের মতে এতে সংসদে সব মতাদর্শের প্রতিফলন ঘটবে এবং একটি টেকসই জাতীয় সংসদ গড়ে উঠবে। অ্যাডভোকেট জুবায়ের বলেন, শিগগিরই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে। এতে গণতন্ত্র সুসংহত হবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় স্থিতিশীলতা আসবে। জামাতের দাবি, যে মহল পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতা করছে তারাই আসলে ভারত ও আওয়ামী লীগের প্রকৃত এজেন্ডা বাস্তবায়ন করছে। এ কারণে জনগণকে বিভ্রান্ত না করে গণতন্ত্র শক্তিশালী করতে সংবাদ মাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। লিবিয়ার উপকূলে 75 শরণার্থী বোঝাই একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 50 জন নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। জাতিসংঘের অভিবাসন সংস্থা মঙ্গলবার জানিয়েছে, জীবিতদের মধ্যে 24 জনকে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়েছে। IOM তাদের এক্সপোস্টে বলেছে, সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত। এটি প্রথম ঘটনা নয়। গত মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থী ভর্তি একটি নৌকা ডুবে 86 জন নিহত হয় এবং ডজন খানেক মানুষ নিখোঁজ হয়েছিল। নানা প্রলোভনে 17 বিয়ে করে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করা বরিশাল বিভাগীয় সেই বন কর্মকর্তা বা DFO কবির হোসেন পাটোয়ারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে 17 বিয়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মঙ্গলবার রাতে নিজেই একটি গণমাধ্যমকে বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেছেন বন কর্মকর্তা কবির হোসেন। তবে কবে বরখাস্তের চিঠি পেয়েছেন সে বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। এর আগে চলতি বছরের 9 এপ্রিল বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি এবং নির্যাতনের অভিযোগ এনে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা খাদিজা আক্তার। তার আগে 2019 সালে কবির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন আরেক স্ত্রী, বাগেরহাটের মংলা এলাকার নাসরিন আক্তার দোলন। সেই মামলা এখনো বিচারাধীন। সবশেষ গত 9 এপ্রিল দেওয়া স্ত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। 11 সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান বরিশালের সরজমিনে তদন্ত করেন। নগরীর কাশীপুরে কোস্টাল সার্কেলে বসে অভিযোগকারী 2 স্ত্রী, তাদের স্বজন এবং বন কর্মকর্তাদের লিখিত বক্তব্য গ্রহণ করেন। ওই দিনই বিয়ে পাগল বন কর্মকর্তার বিচার দাবিতে বন বিভাগের কোস্টাল সার্কেল অফিসের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী স্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় বন কর্মকর্তাকে প্রাথমিক শাস্তির অংশ হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়।